Hello students, welcome to my channel Science TDN. আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর জন্য ডেইলি বেসিসে জিকে জিএস প্র্যাকটিস করছি। তো অলরেডি আমি 28টা ভিডিও আপলোড করে ফেলেছি। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 29। তো যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, দেখবে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা পূর্বের ভিডিওগুলি পেয়ে যাবে। তো শুরু করছি আজকের এই পর্ব। প্রথম প্রশ্ন দেখে নাও কি রয়েছে। আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 155। দেখো অলরেডি আমি 154 পর্যন্ত আলোচনা করে দিয়েছি আগের ভিডিওগুলিতে। তো সেই অনুযায়ী এখন হচ্ছে কোশ্চেন নাম্বার 155। প্রশ্ন কি রয়েছে যে ম্যানগ্রোভ অরণ্য এর বন বা ম্যানগ্রোভ এর বন পাওয়া যায়। ম্যানগ্রোভ এর বন কোথায় পাওয়া যায়? ম্যানগ্রোভ এর বন পাওয়া যায় হচ্ছে সুন্দরবন অঞ্চলে। কোথায় আছে? সুন্দরবনে আছে ম্যানগ্রোভ অরণ্যের বন। তোমরা মনে রাখবে এই যে সুন্দরবন হলো বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। অনেক সময় প্রশ্ন এটাও হয় যে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য কোনটি? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন। এই সুন্দরবন এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। কিসের অন্তর্গত? ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। এই সুন্দরবন কেন বিখ্যাত? কি কারণে বিখ্যাত? দেখো, সুন্দরবনের মেনলি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। এছাড়াও রয়েছে সুন্দরী গাছ, তার জন্য বিখ্যাত। এবং জীববৈচিত্র্যের দিক থেকেও কিন্তু সুন্দরবন বিখ্যাত। তো এই পয়েন্টগুলো তোমাদের মনে রাখতে লাগবে। এক তো হচ্ছে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত, দুই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, তৃতীয়ত হচ্ছে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। আমাদের পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 156। তাতে আছে স্নায়ুকলা ভ্রূণের কোন স্তর থেকে উৎপন্ন হয়? স্নায়ুকলা ভ্রূণের কোন স্তর থেকে উৎপন্ন হয়? দেখো, এখানে আমরা তিনটা স্তরের নাম বলবো। মানে ভ্রূণের তিনটা স্তর রয়েছে মানুষের ক্ষেত্রে। সবচেয়ে ভেতরের স্তরটিকে বলা হয় এন্ডোডার্ম, বাইরেরটা হচ্ছে এক্টোডার্ম, আর মাঝখানে যে স্তরটা আছে সেটাকে বলা হবে মেসোডার্ম। তো তার মধ্যে স্নায়ুকলা তৈরি হয় তোমাদের এক্টোডার্ম স্তর থেকে। কোন স্তর থেকে? এক্টোডার্ম স্তর থেকে স্নায়ুকলা তৈরি হয়। এবার আমাদের পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 157। 2014 সালের শুরু হওয়া ভারত সরকারের নমামি গঙ্গে প্রকল্পটি হলো। এই প্রকল্পটা কেন আছে? মানে নমামি গঙ্গে প্রকল্পটার উদ্দেশ্য কি? মনে রাখবে যে নমামি গঙ্গে এই যে প্রকল্প, এই প্রকল্পটার মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে গঙ্গা নদীর দূষণের মাত্রা কমানো, সেই সঙ্গে গঙ্গা নদীকে সংরক্ষণ করা। এটা হচ্ছে নমামি গঙ্গে প্রকল্পের মূল উদ্দেশ্য। তো দেখি অপশন কি কি রয়েছে। প্রথম অপশন রয়েছে গঙ্গার আরাধনা, একদমই নয়। অপশন নাম্বার বি রয়েছে গঙ্গা থেকে খালসেচ, এটাও নয়। গঙ্গার সাথে নদী সংযুক্তিকরণ, সেটাও নয়। আমি কি বললাম? গঙ্গার পরিচ্ছন্নতা জাতীয় মিশন। হ্যাঁ, এইটা হয়ে যাবে সঠিক উত্তর। কেন কি নমামি গঙ্গে এটার মূল উদ্দেশ্যই ছিল গঙ্গার দূষণের মাত্রা কমানো এবং গঙ্গাকে সংরক্ষণ করা। তো কাজেই সেই অ্যাঙ্গেল থেকে যদি আমরা বলি তাহলে এখানকার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন। আমরা চলে আসছি তার পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 158।
158। দেখো কোশ্চেন নাম্বার 158 রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে? কোন জেলা মানব সূচক উন্নয়নে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে সর্বাধিক HDI অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কোন জেলা রয়েছে? সেটা রয়েছে কিন্তু কলকাতা। কোন জেলা রয়েছে? সেটাও রয়েছে কলকাতা, অর্থাৎ কলকাতা রয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আর যদি বলা হয় যে সর্বনিম্ন HDI কার রয়েছে, তাহলে সর্বনিম্ন HDI এর কথা বললে সেটা চলে আসবে মালদা। সর্বনিম্ন HDI বললে মালদা, আর সর্বোচ্চ HDI বললে উত্তর হয়ে যাবে কিন্তু কলকাতা। তাহলে এখানে যেহেতু আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে সর্বাধিক স্তরে অর্থাৎ হাইয়েস্ট, তো কাজেই উত্তর হয়ে যাচ্ছে এখানকার অপশন নম্বর এ, কলকাতা। আমরা চলে আসলাম তার পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 159। সংবিধানের কোন ধারায় ক্ষমতা দেওয়া হয়েছে রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয়? কোশ্চেনটা এরকম হবে, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? একটু তোমরা ঠিক করে নেবে, এটা প্রথম পার্টটুকু হবে এইরকম, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয়, তারপর হবে এখান থেকে ক্ষমতা দেওয়া হয়েছে। তো তোমরা মনে রাখবে যে রাজ্যপাল হচ্ছে রাজ্যের শাসন বিভাগীয় প্রধান। কি বললাম? রাজ্যপাল হলো রাজ্যের শাসন বিভাগীয় প্রধান। রাজ্যপালকে যে রাজ্যের যে প্রশাসনিক ক্ষমতা সেটা ন্যস্ত করা হয়েছে, সেটা কত নম্বর ধারা অনুযায়ী? সেটা ধারা নাম্বার হচ্ছে 154, অর্থাৎ 154 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপালকে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত করা হয়েছে। তারপরের প্রশ্ন দেখো, কোশ্চেনে বলা আছে নিকট দৃষ্টিসম্পন্ন ত্রুটি ঠিক করা যায় কোন লেন্স দ্বারা? দেখো নিকট দৃষ্টিসম্পন্ন ত্রুটি, এই নিকট দৃষ্টিসম্পন্ন ত্রুটির আরেক নাম আছে, তোমরা মনে রাখবে নিকট দৃষ্টিসম্পন্ন ত্রুটিকে বলা হয় মায়োপিয়া। কি বলা হয়? মায়োপিয়া। নিকট দৃষ্টিসম্পন্ন ত্রুটি, এটার আরেক নাম হচ্ছে মায়োপিয়া। কি বলা হবে? মায়োপিয়া। আরেকটা তোমরা পড়বে যে দূর দৃষ্টিসম্পন্ন ত্রুটিকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। কি বলা হবে? হাইপারমেট্রোপিয়া। 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 আর যদি নিকট দৃষ্টিসম্পন্ন ত্রুটি তার সাথে সাথে দূরবর্তী বা দূরের দৃষ্টিসম্পন্ন ত্রুটিও হয়ে থাকে, তখন সেটাকে বলা হবে প্রেস বায়োপিয়া। কি বলা হবে? প্রেস বায়োপিয়া। আর আরেকটা হচ্ছে ক্যাটারাক্ট, চোখে যদি ছানি পড়ে সেটাকে বলা হবে ক্যাটারাক্ট। তো মনে রাখবে যে মায়োপিয়া ঠিক করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে মায়োপিয়া বা নিকট দৃষ্টিসম্পন্ন ত্রুটি ঠিক করার জন্য ব্যবহার করা হয় অবতল লেন্স। কোন লেন্স ব্যবহার করা হবে? অবতল লেন্স। এটা অবতল লেন্স ব্যবহার করা হবে যদি আমরা মায়োপিয়াকে ঠিক করতে চাই। আর হাইপারমেট্রোপিয়াকে ঠিক করার জন্য ব্যবহার করা হবে উত্তল লেন্স। কিন্তু যদি মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া দুটাই হয়, সেক্ষেত্রে যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে বাইফোকাল লেন্স। কোন লেন্স ব্যবহার করা হবে? সেক্ষেত্রে বাইফোকাল লেন্স ব্যবহার করা হবে। আর আরেকটা জিনিস মনে রাখবে, ক্যাটারাক্ট কথার মানেই হচ্ছে চোখে ছানি পড়া। কোশ্চেন নাম্বার 161, হিমালয়ের উৎপত্তি হয়, দেখো হিমালয়ের উৎপত্তি কোথা থেকে হয়েছে? হিমালয়ের উৎপত্তি হয়েছে টেথিস মহাসাগর থেকে। টেথিস মহাসাগর মেসোজোয়িক যুগে লরেশিয়া এবং গন্ডোয়ানা
নামের দুটি উপমহাদেশের মধ্যে অবস্থিত একটি প্রাচীন মহাসাগর ছিল। তেথিস কি ছিল? তেথিস একটা মহাসাগর ছিল। তো এই তেথিস মহাসাগর থেকেই কিন্তু তৈরি হয়েছে হিমালয় পর্বতের, অর্থাৎ তেথিস জিওসিনক্লাইন থেকে তৈরি হয়েছে হিমালয়। পরবর্তী প্রশ্ন রয়েছে ইউগ্লিনার, এটা হবে ইউগ্লিনা। হ্যাঁ, তোমরা একটু ঠিক করে নিও, এটার নাম কি হবে? ইউগ্লিনা। ইউগ্লিনা, ইউগ্লিনা। আচ্ছা, ইউগ্লিনার কি প্রকার পুষ্টি দেখা যায়? ইউগ্লিনার কি প্রকার পুষ্টি দেখা যায়? দেখো, ইউগ্লিনা যখন আলোর উপস্থিতিতে সে খাদ্য তৈরি করতে পারে, তাহলে আলোর উপস্থিতিতে যদি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাহলে স্বভোজী হয়ে গেল। প্রথমত হচ্ছে স্বভোজী হয়ে গেল। স্বভোজী মানে হচ্ছে যারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। তো ইউগ্লিনা কিন্তু নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারবে সূর্যালোকের উপস্থিতিতে। এবার ব্যাপারটা হচ্ছে যদি আলো উপস্থিত না থাকে, অর্থাৎ আলোর অনুপস্থিতিতে এরা আবার কি করে? ইউগ্লিনা কি করে? এরা শিকারী প্রাণীদের মতো শিকার করে পুষ্টি সাধন করে থাকে। তখন তারা আবার পরভোজী পুষ্টি সম্পন্ন করছে। তার মানে আলোর উপস্থিতিতে স্বভোজী পুষ্টি সম্পন্ন করে, আলোর অনুপস্থিতিতে পরভোজী পুষ্টি সম্পন্ন করে। আর এই দুই প্রকার পুষ্টিকে, এই দুই ধরনের পুষ্টি যারা সম্পন্ন করে থাকে তাদের এক কথায় বলা হয় মিশ্রভোজী। তো এখানকার সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার এও হবে না, বিও হবে না। এখানকার সঠিক উত্তর আমরা নিব কোনটা? এখানকার সঠিক উত্তর আমরা কিন্তু নেব অপশন নাম্বার সি। এটা হয়ে যাবে এখানকার কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ ইউগ্লিনা মিশ্রভোজী পুষ্টি সম্পন্ন করে থাকে। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ককলিয়া কোথায় দেখা যায়? দেখো, ককলিয়া আমাদের কানের একটা পার্ট হচ্ছে ককলিয়া। তোমাদের কোন পার্টে কি আছে, অর্থাৎ মস্তিষ্কের কিছু পার্ট মনে রাখতে লাগবে, লিভারের কিছু পার্টের নাম মনে রাখতে লাগবে, কানের কিছু পার্টের নাম মনে রাখতে লাগবে। যেমন কোশ্চেন অনেক সময় অডিটরি স্নায়ু কোথায় রয়েছে? অডিটরি স্নায়ু কিন্তু কানের মধ্যে রয়েছে। এবার তোমাকে বললো যে লঘু মস্তিষ্ক, বা তোমাকে বলবে যে থ্যালামাস, হাইপার থ্যালামাস কোথায় রয়েছে? থ্যালামাস পার্টটা কোথাকার? তখন হয়ে যাবে মস্তিষ্কের। অর্থাৎ কোথায় কোন পার্ট রয়েছে সেটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো যাই হোক, ককলিয়া এই যে পার্টটা আমরা কোথায় দেখতে পাবো? ককলিয়া আমরা দেখতে পাবো কিন্তু কানে। আমাদের পরের প্রশ্ন রয়েছে, বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন চ্যাপ্টারটি মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা যায়। বেরি রোগটি হয় ভিটামিন B1 অভাবে। কার অভাবে? ভিটামিন B1 অভাবে। আর ভিটামিন B1 রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? অনেক সময় এই কোশ্চেনটা পরীক্ষায় দেয়। স্কারভি রোগ হবে ভিটামিন সি এর অভাবে। কার অভাবে? স্কারভি রোগ হবে ভিটামিন সি এর অভাবে। কোশ্চেন নাম্বার 165, নিচের মধ্যে কোনটি, স্পেলিং একটু ইরর আছে, এটা কোনটি হবে? কোনটি দূরত্বের একক নয়? কোনটি দূরত্বের একক নয়? দেখো, আলোকবর্ষ কিন্তু দূরত্বের একক। 1 বছরে আলো যতদূর পর্যন্ত দূরত্ব গমন করবে সেটা হচ্ছে 1 আলোকবর্ষ। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। পারসেক এটাও কিন্তু দূরত্বের একক। আর পারসেকটা মনে রাখবে, দূরত্বের সবচেয়ে বড় একক যদি আমরা বলি তাহলে আমরা জেনারেলি পারসেক একককে নিই, তোমরা মনে রাখবে। আর দূরত্বের ছোট একক বললে সেক্ষেত্রে ফেমটো বা ফার্মি চলে আসবে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন হয় দূরত্বের ক্ষুদ্রতম এককের নাম কি? সেক্ষেত্রে তোমরা মনে রাখবে যে দূরত্বের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে ফার্মি বা ফেমটো মিটার। ফারলং এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক, অর্থাৎ দূরত্বের একক। তবে জিফি
জিপি কিন্তু কোনো দূরত্বের একক নয়। জিপি হচ্ছে সময়ের একক। জিপি হলো সময়ের একক। এখন প্রশ্ন হচ্ছে 1 জিপি আমরা কাকে বলবো? দেখো, 1 ফেমটোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য আলো যে সময় নেবে, 1 ফেমটোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য আলো যে সময় নেবে তাকে বলা হবে 1 জিপি। অর্থাৎ জিপি হয়ে গেল কিসের একক? জিপি হয়ে গেল কিন্তু সময়ের একক। জিপি কিসের একক? জিপি হচ্ছে সময়ের একক, হচ্ছে সময়ের একক হয়ে গেল জিপি। অর্থাৎ এই কারণে অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আমাদের পরের প্রশ্ন রয়েছে, গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত পার্সেন্ট থাকে? তো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ 3% থাকবে, তোমরা মনে রাখবে। কত পার্সেন্ট থাকে? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ থাকে হচ্ছে 3%। তো কাজে এখানকার অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 168। কম্পিউটার শব্দটি এসেছে, কম্পিউটার শব্দটি কোথা থেকে আসছে? সেটা ইংরেজি শব্দ থেকে, নাকি জার্মান শব্দ থেকে, নাকি গ্রিক শব্দ থেকে, নাকি ফার্সি শব্দ থেকে? তো কম্পিউটার শব্দটি আসছে গ্রিক শব্দ থেকে। কোন শব্দ থেকে? কম্পিউটার শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসেছে। আচ্ছা, কম্পিউটারের জনক কে? কম্পিউটারের জনক হচ্ছেন কে? কম্পিউটারের জনক হচ্ছেন স্যার চার্লস ব্যাবেজ। অনেকেই জানো স্যার চার্লস ব্যাবেজ, তিনি হচ্ছেন কম্পিউটারের জনক। আমাদের পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 169। জাতীয় মানবাধিকার দিবস পালিত হয় কোন দিনে, বা কোন দিনটি জাতীয় মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়? তো জাতীয় মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয় 10ই ডিসেম্বর, 10th ডিসেম্বর। 10ই ডিসেম্বর জাতীয় মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয়। আচ্ছা, তোমরা মনে রাখবে 6ই আগস্ট হিরোশিমা দিবস হিসেবে পালন করা হয়, আর 9ই আগস্ট নাগাসাকি দিবস হিসাবে পালন করা হয়। আর এখান থেকে তোমরা মনে রাখতে পারো 8ই মার্চ হচ্ছে তোমাদের আন্তর্জাতিক নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস। আর 6ই মার্চ এটা কি আসবে তোমরা কমেন্টে জানিও 6ই মার্চ কি আসবে। তবে 6ই মার্চ সেরকম কিছু নেই। 6ই মার্চ কেন, 6ই জুন, 5ই জুন তো হচ্ছে তোমার বিশ্ব পরিবেশ দিবস। 6ই জুন সেরকম কোনো ডে আছে কিনা তোমরা বলবে কমেন্টে। পরের প্রশ্ন দেখো, ইতালির রাজধানী কোনটি? ইতালির রাজধানী হচ্ছে রোম। এটা রোম হবে, এটা রোম হয়েছে, এটা রোম করে নেবে। হ্যাঁ, ইতালির রাজধানী হচ্ছে রোম। রোম হচ্ছে ইতালির রাজধানী। আচ্ছা, তোমরা বলো ইতালির মুদ্রা কি? ইতালির মুদ্রা কি? ইতালির মুদ্রা হচ্ছে ইউরো। ইতালির মুদ্রা হচ্ছে ইউরো। ইউরো হয়ে গেল কার মুদ্রা? ইতালির মুদ্রা হচ্ছে ইউরো। তবে অনেকে কিন্তু পড়েছো যে ইতালির মুদ্রা, অনেকে পড়েছো লিরা। কি পড়েছো? লিরা। এবার প্রশ্ন হচ্ছে ইতালির মুদ্রা তার ইউরো হবে নাকি লিরা হবে? দেখো, এই কনফিউশনটা তোমাদের আমি দূর করে দিই। 1861 থেকে 2002 পর্যন্ত, 1861 থেকে 2002 পর্যন্ত ইতালির মুদ্রা ছিল হচ্ছে লিরা, আর বর্তমানে ইতালির মুদ্রা হচ্ছে কিন্তু ইউরো। তো এখানে যদি বলে ইতালির মুদ্রা কি, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে কিন্তু ইউরো। পরের প্রশ্ন দেখো, মৌর্য শাসক যিনি তার আদেশগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন, তিনি কে? মৌর্য শাসক যিনি তার আদেশগুলিতে প্রিয়দর্শী ব্যবহার করতেন, তিনি হচ্ছেন সম্রাট অশোক। কে ব্যবহার করতেন? সম্রাট অশোক।
আচ্ছা, দেবনাং প্রিয় প্রিয়দর্শী এই যে শব্দটা প্রথম এর উল্লেখ কোথায় পাওয়া যায়? মনে রাখবে এর উল্লেখ পাওয়া যায় অশোকের যে মাস্কি শিলালেখ না, অশোকের মাস্কি শিলালেখতে প্রথম দেবনাং প্রিয় প্রিয়দর্শী এই শব্দটির উল্লেখ পাওয়া যায়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোন সুলতান প্রথম জীবনে দাস ছিলেন না? কোন সুলতান প্রথম জীবনে দাস ছিলেন না? তো কুতুবউদ্দিন আইবক প্রথম জীবনে দাস ছিলেন। ইলতুৎমিশ ইনিও প্রথম জীবনে দাস ছিলেন। গিয়াসউদ্দিন বালবান তিনিও প্রথম জীবনে দাস ছিলেন। কিন্তু আলাউদ্দিন খলজি বা আলাউদ্দিন খিলজি প্রথম জীবনে দাস ছিলেন না। অর্থাৎ অপশন নম্বর সি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। তার পরের প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে ফিনান্সিয়াল ইনক্লুশন বলতে বোঝায়? রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে ফিনান্সিয়াল ইনক্লুশন বলতে কি বোঝায়? দেখো আমি তোমাদের বলি, মানে রিজার্ভ ব্যাংকের যে গাইডলাইন বা রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে যে যেসব গরিব মানুষ যারা ব্যাংকের পরিষেবার অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ যারা ব্যাংকের পরিষেবা পায় না, তাদেরকেও ব্যাংকের পরিষেবার অন্তর্ভুক্ত করতে লাগবে এবং তাদের ব্যাংকের পরিষেবার অন্তর্ভুক্ত করে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে লাগবে। এটাই ছিল ফিনান্সিয়াল ইনক্লুশনের মূল থিওরি বা ফিনান্সিয়াল ইনক্লুশনের মূল বক্তব্য। তো এটা রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারেই হয়েছে। তাহলে ফিনান্সিয়াল ইনক্লুশন হলো যে সমস্ত গরিব ব্যক্তিদের ব্যাংকে কোনো অ্যাকাউন্টে নেই তাদের অ্যাকাউন্ট খুলে দেবে, তাদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা। তো দেখি সেই হিসেবে উত্তর আমাদের কি হবে। নতুন অন্তর্ভুক্ত গ্রাহকদের বর্ধিত গ্রাহক সুরক্ষা একদম। সহজলভ্য এবং দ্রুত অভিযোগ প্রশমনের ব্যবস্থা, এটাও ঠিক। আর ফিনান্সিয়াল লিটারেসির জন্য বর্ধিত প্রচেষ্টা, এটাও ঠিক। অর্থাৎ উপরের সবগুলি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। প্রশ্নটা দেখো, কোন ঐতিহাসিক পেশোয়া প্রথম বাজিরাওকে মারাঠা জাতির নেপোলিয়ান বলে অভিহিত করেছিলেন? কোন ঐতিহাসিক পেশোয়া প্রথম বাজিরাওকে মারাঠা জাতির নেপোলিয়ান হিসাবে অভিহিত করেছিলেন? মারাঠা জাতির নেপোলিয়ান হিসাবে অভিহিত করেছিলেন গ্র্যান্ড ডাফ। কে করেছিলেন? গ্র্যান্ড ডাফ। প্রশ্ন দেখো, সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? সতীদাহ প্রথা নিষিদ্ধ করার সময় কে গভর্নর জেনারেল ছিলেন? মনে রাখবে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় 1829 রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় 1829 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। আর সেই সময়ে ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং। কে ছিলেন? লর্ড বেন্টিং। আমরা চলে আসলাম কোশ্চেন নাম্বার 176। কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়? সেটা হয়ে যাবে 1969 14 জানুয়ারি। হ্যাঁ, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। 14 জানুয়ারি 1969 সালে মাদ্রাজ রাজ্যটিকে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে ঘোষণা করা হয়। পরের প্রশ্ন, ব্লক পর্যায়ের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কোনটি? ব্লক পর্যায়ের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান হচ্ছে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, তোমরা এটা মনে রাখবে যে এখানে ভারতবর্ষে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাও রয়েছে। কি কি? গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ আর পঞ্চায়েত সমিতি। এই তিনটা হচ্ছে কি? গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ আর পঞ্চায়েত সমিতি। এটা হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা। পরের প্রশ্ন রয়েছে, নাসার হিসাব অনুসারে ভূপৃষ্ঠে গড় তাপমাত্রা কত? তারপর নাসার হিসাব অনুযায়ী
ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড হলো ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা। পরের প্রশ্ন দেখো যে টারজান চরিত্রের সৃষ্টিকর্তাকে। টারজান চরিত্রের সৃষ্টিকর্তা হলো এডগার রাইস বরস। এডগার রাইস বরস ইনি হলেন টারজান চরিত্রের সৃষ্টিকর্তা। পরের প্রশ্ন, চায়নাম্যান কথাটি কোন খেলার সাথে যুক্ত? চায়নাম্যান শব্দটা এটা হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। কোন খেলার সাথে যুক্ত? এটি হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। চায়নাম্যান শব্দটি ক্রিকেট খেলার সাথে যুক্ত, তোমরা মনে রাখবে। দেখো আমাদের পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 181, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? হিরোশিমাতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছে সেটা হচ্ছে 6ই আগস্ট। 6ই আগস্ট সেই বোমাটার নাম হচ্ছে লিটিল বয়। তারপরে নাগাসাকিতে ফেলা হয়েছে, সেটা হচ্ছে 9ই আগস্ট ফেলা হয়েছিল। সেই বোমাটার নাম হচ্ছে তোমার ফ্যাটম্যান। 9ই আগস্ট হচ্ছে ফ্যাটম্যান, এটা ফেলা হয়েছে নাগাসাকিতে। আর 6ই আগস্ট হচ্ছে লিটিল বয়, সেটা ফেলা হয়েছে কোথায়? হিরোশিমাতে। এর পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 182, অটল টানেল বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল, যেটা মানালিকে কার সাথে যুক্ত করেছে? মানালিকে এর সাথে যুক্ত করেছে। হ্যাঁ, মানালিকে কার সাথে যুক্ত করেছে? মানালিকে যুক্ত করেছে লাহোল স্পিতির সাথে। কার সাথে যুক্ত করেছে? লাহোল স্পিতির সাথে মানালিকে যুক্ত করেছে অটল টানেল। তো আমরা এতদূর পর্যন্তই আলোচনা করলাম কোশ্চেন নাম্বার 182। এর পরের দিন শুরু হবে কোশ্চেন নাম্বার 183 থেকে। তো আশা করি এই ভিডিওগুলি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল, এবং যে কোশ্চেনগুলি তোমাদের করানো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পরীক্ষায় অনেকটাই প্রশ্নের উত্তর করতে হেল্প করবে। তো যাদের ভালো লাগলো ভিডিওটি তারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।